দুর্নীতি আর একদিকে অদক্ষতা, এই উভয়ের মিশেল হচ্ছে রাজ্যের বর্তমানে প্রশাসনিক অবস্থা। আমি বলবো রাজ্যে এই মুহূর্তে অঘোষিত এমার্জেন্সি চলছে। কেন এ কথা বলছি? এমার্জেন্সি পিরিয়ডে সংবাদপত্র বেরোতো, যে খবরের অংশটি পছন্দ হতো না সাদা করে বের করতে হতো, সেন্সার্ড হতো সংবাদপত্র। আর আজকে বীরভূমের পুলিশ বলে দিচ্ছে যে বাংলা সংবাদ জগতের উত্তম কুমার বলতে পারেন সুমন দে, তাকে তার শোতে কি দেখাবে কি দেখাবে না, ফোন করে খিস্তি গালাগালি দিচ্ছ, সেটা ঠিক আছে, সেটা নিয়ে নিষ্ক্রিয়তাও ঠিক রয়েছে, কিন্তু কেউ যদি সেটা দেখায় তাহলে সেটা ভুল করে। একেবারেই আমরা বিকাশ ভবনের গেট ভাঙা থেকে শুরু করে পুলিশের লাঠিচার্জ সব কিছুই ইতিমধ্যে দেখা হয়ে গেছে 26,000 চাকরি বাতিলের পর। আজকে একেবারেই বিকাশ ভবনে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার একটি ডেপুটেশন জমা দিয়ে এসেছেন। তাদের একটাই দাবি, তারা ভাতাও নেবে না, তারা পুনরায় পরীক্ষাতেও বসবে না। তাদের যার যেরকম চাকরি ছিল তাকে যেন সেই চাকরি এবার ফিরিয়ে দেওয়া হয়। কি বলবেন সে বিষয়ে? দেখুন, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সেই জন্য তাদের ইভেন 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ সুপ্রিম কোর্ট দেয়নি। ফলে দেখুন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, নিশ্চিতভাবে গ্রুপ সি গ্রুপ ডিতেও হয়তো কিছু যোগ্য চাকরি প্রাপক রয়েছে, কিন্তু কারা যোগ্য এটা আইডেন্টিফাই করবে কে? এটা তো এসএসসি বোর্ড সরকার এরা করতে পারেনি, তাই তো বাতিল হয়েছে। এবং সুপ্রিম কোর্ট যেহেতু এই নির্দেশ দিয়ে দিয়েছে পরীক্ষা দিতে হবে, ফলে সে পরীক্ষা দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ তো অমান্য করা যায় না, সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে বাধ্য হয়। সেটা যদি না করেন তাহলে যারা পরীক্ষা দেবেন না তারা বঞ্চিত হবেন খুব স্বাভাবিকভাবেই, কারণ বঞ্চিত বলবো না, তারা ইচ্ছাকৃত দেননি বলে ধরে নেওয়া হবে। কিন্তু এই যে পুনরায় পরীক্ষা, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে 31শে মের মধ্যে যে বিজ্ঞপ্তি জারি করার কথা ছিল, সেটা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য জারি করা উচিত ছিল, সেই জন্যই তো হয়নি বলেই তো কন্টেম্পট অ্যাপ্লিকেশন দিয়েছি, কন্টেম্পট নোটিশ ধরিয়েছি, এরপরে কন্টেম্পট অ্যাপ্লিকেশন হবে। যেহেতু সুপ্রিম কোর্টের সেই নির্দেশ পালন হয়নি, সুপ্রিম কোর্টের এই যে 17 তারিখে যে নির্দেশ হলো, যে অ্যাপ্লিকেশন মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের সাপেক্ষে, সেখানে নির্দিষ্টভাবে প্রেয়ার ছিল 4টে গ্রুপের জন্যই। 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে নিয়োগ, গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য কমপ্লিট করতে হবে, নবম দশমের জন্য কমপ্লিট করতে হবে, একাদশ দ্বাদশের জন্য কমপ্লিট করতে হবে, এবং নিয়ম মেনে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী গ্রুপ নবম দশম একাদশ দ্বাদশের, আর গ্রুপ সি গ্রুপ ডি রুল 2009। মুখ্যমন্ত্রী বারংবার যে বলেন তিনি আইন মেনে কাজ করছেন, আইনি পরামর্শ নিচ্ছেন, এদিকে সুপ্রিম কোর্টের রায় তো একের পর এক তিনি মানছেন না। মানবে না বলে তারা 31শে মেয়ের মধ্যে দিল কী করে? দেখুন, মানতে তো হবেই। উনি হয়তো সবটা বুঝতে পারেন না, সেটা আলাদা বিষয়, আর কিছুটা দুর্নীতি করেন, কিছুটা না পুরোটাই দুর্নীতি করেন প্রায় পারলে। দুর্নীতি আর একদিকে অদক্ষতা, এই উভয়ের মিশেল হচ্ছে রাজ্যের বর্তমানে প্রশাসনিক অবস্থা। এই দুইয়ের মিশেলে আজকে এই কাণ্ড ঘটছে। আর মুখ্যমন্ত্রীর অসুবিধাটা কি বলুন তো? ওর অসুবিধার হচ্ছে উনি মনে করেন নিজেকে সব জানতা মনে করেন, সব জানেন, ফলে এর ফলে সাফার করছে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী। আর তার সঙ্গে তো ওনার দুর্নীতি আছেই। এই দুর্নীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা দুর্নীতির ফলে গোটা রাজ্যের মানুষ সাফার করছে। কিন্তু এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের 20 এবং 25,000 টাকা যে ভাতা, এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে এটা বলেছিলেন যে যারা চাকরি পাবেন না তাদের সরকারি অন্য স্তরে রিক্রুটমেন্ট করে তিনি চাকরি দিয়ে দেবেন, সেই জন্য কি তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের বিজ্ঞপ্তিটা বেরোয়নি বলা যেতে পারে? কেন দেখুন, ভাতার মামলাও চ্যালেঞ্জ হয়েছে, ভাতা যে রুল বের করেছেন সেটাও চ্যালেঞ্জ হয়েছে, খুব স্বাভাবিক। কেন ভাতা শুধুমাত্র ওই যারা চাকরি করতো তাদের জন্য কেন? যারা বঞ্চিত হয়েছে ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট তাদের জন্য নয় কেন? যদি এই 2 নম্বরই না হতো তারা চাকরি পেয়ে যেত। ভাতা দিতে গেলে সকলকেই ভাতা দিতে হবে, আমরা বলেছি না, এর আগেই বলেছি, ভাতা প্রত্যেককে লাগবে। যদি ভাতা দাও 31 লক্ষকেই লাগবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তো বঞ্চিতরা সেই বঞ্চিতই থেকে যাচ্ছে আবারও। বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, এই দুর্নীতিপূর্ণ পদ্ধতি করার চেষ্টা করা হচ্ছে এবং বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এই লোবানারা কিসের জন্য মামলা করলো? যারা কন্ট্রাকচুয়াল টিচার বা পার্মানেন্ট টিচার তাদের জন্য নিয়োগ হচ্ছে 100 নম্বরের, আর লোবানাদের জন্য নিয়োগ হচ্ছে 90 নম্বরের। কারণ কি? তাদের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নেই।
ইন্টারভিউ মার্কস ছিল 10, 20 করে দেওয়া হলো ইন্টারভিউ 10 প্লাস লেকচার ডেমো। 20 নম্বর স্বেচ্ছাধীন ক্ষমতা, 20তে কাউকে 20 দেবে, কাউকে 4 দেবে। ফলে যে স্বেচ্ছাধীন ক্ষমতা মানে আফটার ইন্টারভিউয়ের যে 30 নম্বর, 60 নম্বর রিটেন, 10 নম্বর একাডেমিক, ইন্টারভিউ হয়ে গেল, ইন্টারভিউ লিস্ট তৈরি হলো, তার উপর ভিত্তি করে আফটার ইন্টারভিউ পুরোটাই একেবারে এই বেকার যুবক যুবতীদের বাইরে। তাদের আর মেধার উপর ভিত্তি করে আর কিছু হবে না। ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউ প্লাস লেকচার ডেমো প্লাস প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এই 30 নম্বরের উপর ভিত্তি করেই নিয়োগ হবে। আচ্ছা বলুন তো, একটা নিয়োগের যে প্রথম ক্যান্ডিডেট হয় যে কোনো প্যানেলের আর লাস্টতম ক্যান্ডিডেট হয়, দেখবেন তাদের মধ্যে নাম্বারের পার্থক্য মাত্র 4 থেকে 5 হয় এই ধরনের পরীক্ষা এসএসসিতে। এই প্যাটার্ন ফলো হচ্ছে দীর্ঘদিন ধরে। 10 নম্বর প্রথমেই পিছিয়ে থাকলে সে আর কোনো দিন চাকরি পাবে না। আর শিক্ষকই শিক্ষক হবে, বেকার ছেলেমেয়েরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবে না। এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হয় আর এই উন্নয়নের মডেল যদি তিনি রাজ্যের মানুষের উপর চাপিয়ে দেন, তাহলে বুঝতেই পারছেন রাজ্যের মানুষের কী ধরনের উন্নয়ন হচ্ছে। দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসবো। অনুব্রত মণ্ডল প্রায় 7 দিনের মাথায় গিয়ে তিনি দেখা করলেন শেষ পর্যন্ত, কিন্তু অন্যদিকে এবিপি আনন্দের চিফ এডিটর সুমন দে, তাকে একেবারে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কেন? সেই অডিও ক্লিপিংস বারংবার তিনি তার শোতে দেখাচ্ছেন। এই বিষয় এটা কি কাম্য? কোথাও না কোথাও কি সাংবাদিক? আমি বলবো রাজ্যে এই মুহূর্তে অঘোষিত এমার্জেন্সি চলছে। কেন এই কথা বলছি? এমার্জেন্সি পিরিয়ডে সংবাদপত্র বেরোতো, যে খবরের অংশটি পছন্দ হতো না সাদা করে বের করতে হতো, সেন্সার্ড হতো সংবাদপত্র। আর আজকে বীরভূমের পুলিশ বলে দিচ্ছে যে বাংলা সংবাদ জগতের উত্তম কুমার বলতে পারেন সুমন দে, তাকে তার শোতে কি দেখাবে না ঠিক করে দিচ্ছে। বলছে যে এইটি দেখানো যাবে না, দেখালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রথম প্রশ্ন, ওই চিঠিটা কোন আইনের ভিত্তিতে? এই হুমকি চিঠি কোন আইনের ভিত্তিতে? বীরভূমের ওসিকে এই ক্ষমতা কে দিয়েছে? ওই ল সেকশনের ওসিকে এই চিঠি লেখার। এবং শুধু তাই না, এই চিঠি যে লেখা হলো কি সাংবিধানিক সমস্ত দায়রার বাইরে নাকি? সংবিধান ভারতীয় নাগরিকদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দিয়ে রিজনেবল রেস্ট্রিকশন হতে পারে। এটা রিজনেবল রেস্ট্রিকশন? তুমি ঠিক করে দিচ্ছ কি দেখাবে কি দেখাবে না। ফোন করে খিস্তি গালাগালি দিচ্ছ, সেটা ঠিক আছে, সেটা নিয়ে নিষ্ক্রিয়তাও ঠিক রয়েছে, কিন্তু কেউ যদি সেটা দেখায় তাহলে সেটা ভুল করেছে। আচ্ছা, গালাগালি খাচ্ছে কি? পুলিশ। ধরতে গেলে আপনি যদি সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি পুলিশ যে কথাটা বলতে পারছে না সেই কথাটা বলছে সংবাদপত্র, আপনারা সে কথা বলছেন। পুলিশ একটা ফোর্স, তার বিরুদ্ধে অবিচার হলেও সে বলতে পারছে না, কারণ কি করবে? একটা থানার ওসির ক্ষমতা আছে ওই বীরভূমের যার মাথায় দিদির হাত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আরে পুলিশ মন্ত্রী বলেছে ওর মাথায় অক্সিজেন কম যায়, পুলিশের গাড়িতে বোম মারে এটা বলার পরে তার ক্ষমতা হবে বীরভূমের একজন থানার ওসির তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যদি না পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী চান। আর পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী না চাইলে কারোর কিছু ক্ষমতা হবে না। এরা যে সবই তো অনুপ্রেরণায় চলে, সবই তো ওনার অনুপ্রেরণা। আর ওটা তো ওনার আদরের কেষ্ট। উনিই তো বলেছিলেন যে মাথায় অক্সিজেন কম যায়, পুলিশের গাড়িতে বোম মারা বলার পরে, পুলিশকে ঘড়ি দেখিয়ে বলার পরে যে রাত্রি 9টার পরে ঢুকে যাচ্ছে, তারপরে কি ব্যবস্থা হয়েছে? কোনো ব্যবস্থা হয়েছে? কারণ ওর তার মাথায় পুলিশের হাত, পুলিশ মন্ত্রীর হাত। পুলিশের গাড়িতে বোম মারা বলার পরেও তার মাথায় পুলিশ মন্ত্রীর হাত থাকলে কিচ্ছু হবে না, সেটাই প্রমাণ করেছে। কিন্তু এরা ভুলে যাচ্ছে আমাদের দেশে কোনো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যেমন পুলিশ আছে, তাদের প্রশাসনিক ক্ষমতা রয়েছে, আইন আদালতও রয়েছে। দাদা এই যে পুলিশ মন্ত্রীর হাত, আমরা অভিষেক ব্যানার্জিকে বেশ কয়েক বছর আগে বলতে শুনেছিলাম যে পুলিশের সাথে কেউ কিছু করলে, গায়ে হাত দিলে বা কোনোভাবে তাদের কিছু বলার চেষ্টা করলে তিনি নাকি মাথায় গুলি করবেন, মাথার ওপরে। সেই অভিষেক ব্যানার্জি কোথায়? পুলিশ প্রথম কথা দেখুন, আমি এই মতের সঙ্গে সহমত পোষণ করিই না
দেখুন, পুলিশ ট্রিগার হ্যাপি হয়ে যাবে এটা যেমন কাম্য না, আবার পুলিশ নিষ্ক্রিয় থাকবে এটাও কাম্য না। পুলিশের অতি সক্রিয়তা কাম্য না, পুলিশের নিষ্ক্রিয়তাও কাম্য না। ফলে পুলিশ যদি ট্রিগার হ্যাপি হয়ে যায়, কালকে পুলিশের হাতে বন্দুক আছে মানে যাকে ইচ্ছা করতে ধরে গুলি মারবে, এটা তো হতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দুর্ভাগ্য হলো এই রাজ্যে এই মুহূর্তে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার কারণ যেমন একটা রয়েছে তার অদক্ষতা, অকর্মণ্যতা, অপর কারণ হচ্ছে তার দুর্নীতিপরায়ণতা। আর দুর্নীতি যারা করতে পারে তাদের সঙ্গে নিয়ে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোটা রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছে।